প্রিয় দর্শক, ২৬শে জানুয়ারির সকাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আর বাংলা তারিখটা আজকে হচ্ছে ১২ই মাঘ, মাঘের একেবারে মাঝামাঝি। এরপরেই ফাগুন, ফুল ফুটবে, আমাদের দেশ রঙিন হবে ফুলের সৌরভে এবং বর্ণে। প্রতিদিনের মতো আমরা সকালে পত্রপত্রিকা নিয়ে বসি। অনলাইন পত্রপত্রিকা থাকে আমাদের সঙ্গে থাকে পত্রপত্রিকার যে ছাপানো কপি, সেটিও সব কিছু মিলে বেশ তথ্যবহুল একটি সকাল আমরা শুরু করি প্রতিদিন। আজকেও তাই। আর সেই তথ্যবহুল সকালে আপনাদের সঙ্গে আমি ডক্টর মঞ্জুরুল হক। চলুন সংবাদের ভুবনে। দর্শক, আমরা প্রথমেই শুরু করতে চাই সময়ের আলো পত্রিকাটি দিয়ে। সময়ের আলো এই পত্রিকাটি আমাদের হাতে, তার প্রথম শিরোনাম যেটি লাল কালিতে ৪ কলামে, সেটি পূর্বাচলে রাজুকের জায়গা বিলি বন্টন, এটা নিয়ে হাসিনার মাইম্যান নায়ক নায়িকাদের প্লট, এটি তারা প্রধান শিরোনাম করেছে সময়ের আলো। একটুখানি পড়ি। এদেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক। গত ১৬ই জানুয়ারি জয়া আহসান তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, নিজের গ্ল্যামার আর অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছেন ভক্তদের। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবেও তিনি কাজ করেছেন। এদেশ থেকে সব ধরনের বৈষম্য দূরের প্রত্যাশা করা এই অভিনেত্রী আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার মাইম্যান হিসেবে পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ১০ কাঠার একটি প্লট নিয়েছেন। এ ধরনের সংবাদ রয়েছে। এর সঙ্গে রয়েছে কিছু ছবি। রাজুকের যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তারাও দায় এড়াতে পারেন না। নিচে আমাদের বেশ কিছু বিখ্যাত নায়ক নায়িকাদের ছবি রয়েছে। তা ঠিক পাশেই, ডান পাশেই আমরা দেখতে পাচ্ছি তরুণদের নতুন দলকে স্বাগত জানাবে বিএনপি। শিক্ষক মহাসমাবেশে তারেক রহমান। তরুণরা নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। ভোজ্য তেলের বাজারে ফের নৈরাজ্য। কৃত্রিম সংকট তৈরি করতেই কমানো হয়েছে সরবরাহ। এখান থেকে আমরা বেরোতে পারছি না। ড্রপ হেডে যে কথাগুলো, বুলেট পয়েন্টে, বোতলজাত সয়াবিনেও ১২ থেকে ১৫ টাকা বাড়ানোর চেষ্টা। ট্যারিফ কমিশনের ফের দাম বাড়ানোর প্রস্তাব দিলেও সাড়া মেলেনি সরকারের। খোলা তেলের কেজিতে বেড়েছে ১৫ টাকা। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, মাহফুজুল আলম এই কথাটি বলেছেন। আমরা একটু লোয়ার ফোল্ডে যাই। বাংলাদেশের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানের বড় চুক্তিটি কী নিয়ে? এলএনজি সরবরাহ। বুলেট পয়েন্টে লেখা হলো, ট্রাম্প শপথ নেওয়ার পর এলএনজি সরবরাহে এটি সবচেয়ে বড় চুক্তি। বছরে ৫০ লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। সব বিদেশি সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র। দেশে স্বস্তি আনবে দ্রুত নির্বাচন দরকার। শীর্ষ ব্যবসায়ী নেতাদের অভিমত। তৌহিদ জয়শঙ্কর বৈঠক হতে পারে ফেব্রুয়ারিতে। এটি পেয়েছি আমরা প্রথম পাতার। শেষ পাতায় কিন্তু খুব চমৎকার কিছু ছবি এবং সংবাদ আছে। বিলুপ্তির মুখে মিঠা পানির ২৪% প্রাণী প্রজাতি। বলছিলাম যে ভালো সংবাদ হবে, কিন্তু সংবাদ একেবারেই বিলুপ্তির। ওষুধের দামে পিষ্ট রোগীরা। সাংঘাতিক খবর এটি। ৬ মাসে বেড়েছে কমপক্ষে ৬০ ওষুধের দাম, সর্বোচ্চ ১১০%, সর্বনিম্ন বেড়েছে ৩%। গ্রীষ্মে কিন্তু লোডশেডিংয়ের আশঙ্কা বাড়ছে। মা জানেন না তার সন্তানকে সন্ত্রাসীরা খুন করেছে। ওষুধের দামে পিষ্ট রোগীরা, এটি নিয়েও আমাদের কথা হবে। প্রিয় দর্শক, আমরা যে কাজগুলো করে থাকি, আমাদের সংবাদ জানানোর পাশাপাশি আপনারা একটি বিষয় জানেন যে আমাদের একজন সম্মানিত অতিথি থাকেন আমাদের সঙ্গে। সম্মানিত অতিথির সঙ্গে আমরা যুক্ত হব একটু অন্যরকম বিষয়ে। প্রতিদিন আমরা
সংবাদপত্র খুললে ইদানিংয়ের এবং কয়েক বছর মধ্যে একটি সংবাদ রয়েছে, সেটি হলো পরিবেশ আমাদের যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষত যে সুন্দরবন বুক দিয়ে ঠেকিয়ে দিচ্ছে সমস্ত ঝঞ্ঝা সব কিছু, তারই খালে বিলে মাছ ধরা হচ্ছে বিষ দিয়ে। বিষ প্রয়োগ করে যে মাছগুলোকে ধরা হচ্ছে সেগুলি পৌঁছে যাচ্ছে ঢাকা এবং সারা বাংলাদেশে। পরিবেশের কেমন ক্ষতি হচ্ছে, মানব স্বাস্থ্যের কী ক্ষতি হচ্ছে, সুন্দরবনেরই বা কী ক্ষতি হচ্ছে, তাই নিয়ে আমরা কথা বলবো অধ্যাপক উম্মে সাইকা অধ্যাপকের সঙ্গে। ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে তিনি যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উম্মে সাইকা। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে অধ্যাপক উম্মে সাইকা। শুভ সকাল। শুভ সকাল। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি পরিষ্কার। আমরা একটু জানতে চাচ্ছি যে এর মধ্যে যে খবরগুলো আমাদের হাতে এসেছে মারাত্মক হচ্ছে, সুন্দরবনের খাল বিলগুলিকে জালের ঘের দিয়ে তার ভেতরে ভাটার সময় বিষ প্রয়োগ করে মাছগুলিকে মেরে ফেলা হচ্ছে, অজ্ঞান করা হচ্ছে। সেখানেই শেষ নয়, সমগ্র চিংড়ি থেকে শুরু করে সবগুলো মাছ পাঠিয়ে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে। আমরা দেখেছি যে বিষের গন্ধে আড়তগুলো ভরে থাকে। এই যে পরিবেশের এই যে ভয়ঙ্কর অবস্থা, এটি নিয়ে যদি আমাদের একটু জানান, এর ফলাফল, এর পরিণাম কি? ধন্যবাদ ডক্টর মঞ্জুরুল হক। আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে এটা গত বছর থেকে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি যে এটা হচ্ছে মাছ ধরার একটা অভিনব পদ্ধতি। যেহেতু আমি একজন ভূগোলবিদ, আমি শুরুতে আসলে একটু বলতে চাচ্ছি যে এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা সুন্দরবন, কেন এটা এত ইম্পর্টেন্ট। এটা কিন্তু পৃথিবীর যদি অন্যান্য বনাঞ্চলগুলোর কথা চিন্তা করে দেখি, তাহলে এইটা হচ্ছে খুবই অল্প কিছু জায়গায় আছে। কারণ এইটা তৈরি হওয়ার পেছনে যে জলবায়ু, যে মাটি, পানি, এগুলোর যে প্রয়োজন, সেগুলো আসলে একটা নির্দিষ্ট স্থানেই হতে পারে। তো তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই এশিয়ার, অবশ্যই সেটা দক্ষিণ এশিয়াতে, দক্ষিণ পূর্ব এশিয়াতে আছে, ইন্দোনেশিয়ার দিকে কিছু আছে, কিছু আছে আফ্রিকাতে, এবং সেটা পরিমাণ কম। এবং তৃতীয় যে স্থানটা নিয়েছে ইউএসএ, সেখানেও পরিমাণ কম, কিন্তু 100%-এর মধ্যে হচ্ছে আপনার 45% হচ্ছে এশিয়ার মধ্যে। তো এই ম্যানগ্রোভ ফরেস্ট আসলে যদি কেন প্রয়োজন পৃথিবীর জন্য, আমরা যদি এটা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট, এবং এমন একটা জায়গায় ম্যানগ্রোভ ফরেস্ট, একটু আমি হিস্ট্রিটা বলি, এটা এমন একটা জায়গায় হয় যেখানে জোয়ার ভাটা হবে এবং যেখানকার মাটি হচ্ছে পদ্মমাক্ত থাকবে এবং স্যান্ডি সয়েল যেটা বলি, যেখানে আসলে অন্য কোনো গাছ এখানে হবে না। তো এরকম একটা এনভায়রনমেন্ট, এবং যেখানে হচ্ছে আপনার টেম্পারেচার, আমাদের যে বিষুবীয় রেখা, ইকুয়েটোরিয়াল জোন, মেইনলি ওইটার উপরেই ম্যানগ্রোভ ফরেস্টটা হয়। আমি হচ্ছে এইটার পেছনে হিস্ট্রিটা বললাম যে কেন এইটা আমাদের জন্য প্রয়োজন। আর আমি একজন বাঙালি হিসাবে এটা মনে করি যে আমি সবসময় চিন্তা করি যে আমাদের সৃষ্টিকর্তার একটা বিশাল আশীর্বাদ আমাদের দেশের প্রাকৃতিক বিষয়গুলোর উপরে। যদি ম্যানগ্রোভ ফরেস্টটা আমাদের দক্ষিণাঞ্চলে না থাকতো, তাহলে আমাদের যে জলোচ্ছ্বাস গুলো আসছে, যেটা ঝড় আসছে, ঝড় আসছে, যেগুলো আসছে, হ্যাঁ, এগুলোকে আপনার খুব সুন্দরভাবে প্রোটেক্ট করছে। এবং আপনারা যদি কটকা জামতলী বিচে যেয়ে থাকেন, আমি প্রতি বছরই আমার জিওগ্রাফি স্টুডেন্টদের নিয়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট নিয়ে প্রতি বছরই যাই। তো সেখানে দেখলে আপনার দেখবেন প্রকৃতি এত সুন্দর করে কন্ট্রোল করছে, মানে কিছু কিছু গাছ এত শিকড় উপরে আছে, তার মানে অনেকটা হচ্ছে প্রকৃতি তাকে দান করে দিচ্ছে এই ঝড়টাকে আটকানোর জন্য। তার মানে এটা কত জরুরি। আমরা একটু সম্পূরক প্রশ্নে যাচ্ছি। এই যে ম্যানগ্রোভ ফরেস্টের কথা বললেন, সুন্দরবন, এর ভেতরে যে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন, এই বিষের ফলে মাছগুলো মরে যাচ্ছে এবং সারা বাংলাদেশে মাছগুলোকে পাঠানো হচ্ছে। পরিবেশ এবং আমাদের মানব স্বাস্থ্যের কি ক্ষতি হচ্ছে এই বিষ প্রয়োগ করা মাছ খেয়ে? জি, আমি ওটাতে আসছি। তো এই যে হিস্ট্রিক্যাল যদি আমি দেখি, এটা হচ্ছে পয়জন ফিশিং, যেটা আসলে সুন্দরবনে হচ্ছে রিসেন্ট। পয়জন ফিশিং হচ্ছে আসলে ফিশ টক্সিন। এটা হচ্ছে হিস্ট্রিটা হচ্ছে আমাদের যে ট্রাইবাল পপুলেশন পৃথিবীতে ছিল, প্রথমে আফ্রিকাতে শুরু হয়, তারা এক প্রজাতির গাছ ব্যবহার করে
মাছগুলো যাতে খুব দ্রুত বেশি পরিমাণে মাছ নেয়, এটা হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী যারা খুব দ্রুত লাভের আশায় দেখা যাচ্ছে যে কীটনাশকগুলো আমরা চাষাবাদে ফসল আবাদি করার জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করছি সেগুলো সুন্দরবন ছাড়াও, আমি কিশোরগঞ্জে হাওড়ে গত বছর দেখেছি যে সুন্দরবন ছাড়াও আমাদের যে স্বাদু পানির মাছ সেগুলোকেও দ্রুত বেশি মাছ তারা ধরার জন্য এগুলো ব্যবহার করছে। এখন হচ্ছে এইটা ইম্প্যাক্টটা কি? ফার্স্ট হচ্ছে জি আমি আমি যখন ফিল্ড ট্রিপে গিয়েছি মানে ওখানে, তখন ওখানে যাওয়ার পর জেলেদের সাথে কথা বলে জেনেছি যখন এই কীটনাশকটা দেয়া হচ্ছে তার 1 সপ্তাহ পর্যন্ত ওই এলাকায় কোনো মাছ থাকে না। আপনারা একটু চিন্তা করে দেখেন, পানিতে মাছ থাকবে এটাই স্বাভাবিক। এইটা যখন তারা ব্যবহার করছে 7 থেকে 10 দিন সেখানে আর তারা কোনো মাছের উপস্থিতি পাচ্ছে না। আর পাচ্ছেন আমরা না। জানি জি পানিতে যে মাছ থাকে শুধু মাছই না, আরো অনেক জলজ প্রাণী থাকে, এবং তারা বলছে এই সকল প্রাণী তারা যে উপস্থিতি দিনকে দিন কমে যাচ্ছে। এবং আবার যদি আমি একটু পৃথিবীর অন্যান্য জায়গায় দেখি, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এটি স্ট্রিক্টলি বন্ধ করে দিয়েছে। এটা অনেক দেশে এইভাবে মাছটা ধরা হতো, এবং তারা স্পেশালি হচ্ছে জার্মানি, সৌদি আরব, ভিয়েতনাম, তারা 2020-এ এটা পুরো আইন করে বন্ধ করে দিয়েছে যে এইভাবে কীটনাশক বা কোনো কিছু প্রয়োগ করে মাছ ধরা যাবে না। কারণ অধ্যাপক উম্মে জি, সাইকা, আমরা আরেকটু জানতে চাচ্ছি এই বিষাক্ত মাছগুলি আমাদের শরীরে কতটা ক্ষতি করছে, এবং এই মাছগুলি খেলে কি পাখির যে সব প্রজন্ম রয়েছে, প্রজাতি রয়েছে, তারাও মারা যাবে? জি, পাখি জি প্রথমে তো আমি যদি অ্যাজ এ হিউম্যান বডি আমি যদি এই মাছটা খাই, WHO রেফারেন্স দিয়ে বলেছে ক্যান্সারের মাত্রাটা বেড়ে যাবে। জি কারণ এটা একটা বিষ, যে বিষটা মাছের গায়ে লাগছে, এবং গায়ে লাগার পর এই মাছটা আমি কোনোভাবে খাচ্ছি। শুধু আমরা না, যেটা আপনি বললেন যে পাখি, আরো অনেক প্রাণীকুল আছে যারা এই মাছগুলো খাচ্ছে, তারও তো আর বুঝতে পারছে না যে হয়তো একটা মাছ মরে আছে সে খাদ্য হিসেবে গ্রহণ করলো, এবং যেটা হচ্ছে বিষক্রিয়ার ফলে এই মাছের শরীরে যে বিষটা আছে সেটা পাখি সহ আমি আমার খাবার টেবিলে যে মাছটা খাচ্ছি জি পুরোপুরি একটা বিষাক্ত জিনিসই খাচ্ছি। অধ্যাপক উম্মে সাইকা, আমরা একটু ছোট্ট করে জেনে শেষ করতে চাই আমাদের আজকের কথাগুলো। সেটা হচ্ছে আমার খাবারে আমি বিষ মিশিয়ে আমি তাকে টেবিলে নিয়ে খাচ্ছি, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন ছোট্ট করে যদি একটু জানান। আসলে এইটার ভয়াবহতা যারা করছেন, এবং এটা অনেক বড় একটা চেইন, অনেক বড় হায়ারার্কি তারা মেনটেন করে, হুম হুম তারা নিজেরাও জানে না কত বড় ক্ষতিটা করছে। কারণ আমার মতে যারা এগুলো মিশাচ্ছে তারাও অসুস্থ হয়ে যাওয়ার কথা, হয়তো তারা এটা এখনো বুঝতে পারছে না জি যে বিষটা যে জেলেটা বা যে যেখানে ড্রাই ফিশ শুটকিটা করা হচ্ছে তারাও এফেক্টেড। দেখা যাচ্ছে অল্প সময়ে বেশি লাভের আশায় তারা একটা দীর্ঘমেয়াদী ক্ষতি, একটা আমাদের একটা বন যেটা আমাদের জন্য খুবই জরুরি, এবং সবশেষে আমরা মানুষ, আমাদের শরীরে ক্যান্সারের যে এত পরিমাণ এখন ক্যান্সার রোগী বেড়ে গিয়েছে এ জি সকল কারণেই। তার মানে হচ্ছে আমাদের ওই চেইনটাকে একটু ভাঙতে হবে। চেইনটাকে ভাঙতে হবে। অধ্যাপক উম্মে আসমা, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছিলেন। অধ্যাপক উম্মে সাইকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সকালে আমাদের সঙ্গে যোগ দেবার জন্যে। ভালো থাকুন, শুভকামনা। প্রিয় দর্শক, আমরা অধ্যাপক উম্মে সাইকার কথা শুনছিলাম, পরিবেশবিদ তিনি, ভূগোল ও পরিবেশবিদ। যে কথাটি আমাদের মধ্যে উঠে আসলো সেটি হলো যে বিষ মেশানো এই মাছ আমরা অজান্তেই খাচ্ছি। এমনকি রিপোর্টে আমরা এটা দেখেছি পত্রিকার যে আড়তগুলিতে বিষের গন্ধে যাওয়া যাচ্ছে না। সুন্দরবন এলাকার কোনো মানুষ এই বিষ দিয়ে মেরে ফেলা মাছ খায় না। এক ধরনের ডাকাত, এক ধরনের সহযোগীদের সহযোগিতায় জেলেরা এই কাজটি করছে এবং তাদের সঙ্গে অনেকেই যুক্ত। আমরা বিশ্বাস করি আমাদের এই কথার পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ। সেটি হলো নৈশ ভোটে 1041 কুশীলব, সংসদ নির্বাচন 2018, তালিকায় 677 পুলিশ সদস্য, জেলা প্রশাসক ও ইউএনও
364, অনেক কেন্দ্রে ভোটারদের চেয়ে ব্যালট বেশি, ভালো ভোটের জন্য দেওয়া হয়েছে থ্যাঙ্কস লেটার। এটি নৈশ ভোটে 1041 কুশীলবের কথা। পাশেই হলো সুইজারল্যান্ড থেকে ফিরলেন প্রধান উপদেষ্টা। 72,000 মামলা বিচারাধীন। দেনমোহর ভরণ পোষণের মামলাতেই যুগ পার, যন্ত্রণার নাম পারিবারিক আদালত। এটি হলো ড্রপহেডে। 4,000 মামলা চলছে 5 বছরের বেশি সময় ধরে। মামলার রায় কার্যকর করতেও মামলা করতে হয়। মামলার রায় কার্যকর করতেও মামলা করতে হয়। আদালত বিরূপ পরিবেশে নারীরা হন বিব্রত, শিশুরা বড় হচ্ছে নেতিবাচক মানসিকতায়। দেশ রূপান্তরের আরও কিছু খবর আছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে জনগণ হতাশ হবে, তারেক রহমানের কথা এটি। আমরা একটু লোয়ার ফোল্ডে দেখি। চাকুরির আবেদন জমা 800, বৃহস্পতিবার থেকে বাছাই। জুলাই গণঅভ্যুত্থানে আহত, উন্নত চিকিৎসায় বিদেশ গেছেন 20, 834 শহীদের গেজেট প্রকাশ। ফেব্রুয়ারি থেকে শহীদ পারিবারিক আর্থিক সহায়তা। তথ্য উপদেষ্টা। ভারতে বাংলাদেশি তরুণীকে গণধর্ষণের পর হত্যা। একটু পেছনে যাই। উপাচার্য সভাপতি হওয়া নিয়ে প্রশ্ন, ডাকসু সম্পর্কিত কথাটি। বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত। এটি একটি ব্যাপার। এখানে যাদের পুরস্কৃত করা হয়েছিল সেই তালিকাটি স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, মাহফুজ আলম বলেছেন কথাটি। আমরা জনকণ্ঠর দিকে একটু তাকাই। পুরনো মাফিয়া নতুন নামে রাজধানীর পরিবহন খাতে চাঁদাবাজি মস্তানি চলছে আগের মতোই। মার্চে বিএনপির কাউন্সিল উপস্থিত থাকবেন খালেদা জিয়া। উত্তর জনপদে কিছু সময় নিরুত্তাপ সূর্যের দেখা কমেনি। যুক্তরাষ্ট্র থেকে বছরে 50 লাখ টন এলএনজি কিনবে বাংলাদেশ। ইত্তেফাক 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট, প্রধান সংবাদ ইত্তেফাকের। রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে, তারেক রহমান বললেন। লোয়ার ফোল্ডে যাই আমরা একটু। রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে চায় দুদক। এফবিআই বাংলাদেশ ব্যাংকের কারো সংশ্লিষ্টতা পায়নি। আতিউর। হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় খালেদা জিয়া। গভর্নর প্রতিদিনের অপারেশন দেখেন না, কম্পিউটার নিয়েও বসে ছিলেন না। রিজার্ভ চুরি নিয়ে এটি আমরা ড্রপহেডে দেখতে পাচ্ছি। যুগান্তর একেবারে শেষের দিকে আমাদের পত্রিকাগুলি। দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয়। আওয়ামী লীগ আমলে পাচারের অর্থ আসছে রেমিট্যান্সে, এটি বলা হয়েছে। বাড়ছে অনৈক্য, সংশয়, সন্দেহ। জটিল সমীকরণে রাজনীতি। অস্থিরতা ও ক্ষোভ, সিদ্ধান্ত বদল। জনমনে প্রশ্ন, প্রশাসনে হচ্ছেটা কি? লোয়ার ফোল্ডে দেখছি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রভাব। নো রুট নয়, তবুও 342 কোটি টাকার খনন প্রকল্প। বাংলাদেশ প্রতিদিন আমাদের কাছে। কেন কঠোর বিএনপি নিরপেক্ষ সরকার ও নির্বাচন প্রসঙ্গে। ডান পাশে রয়েছে ব্যবসায়ীরা কঠিন চ্যালেঞ্জে, নিচে রয়েছে লাল কালির একটি হেডলাইন। নেতৃত্বে আসছেন কারা? মাঠে সক্রিয় ছাত্রনেতারা। তরুণদের দলের গঠনতন্ত্র তৈরি সহ প্রস্তুতি চলছে। প্রথম আলো। পুলিশের তল্লাশি টহল কাগজেই। যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প। 11 কক্ষেও সরকারি মেডিকেল কলেজ। খালেদা জিয়া লন্ডনের ছেলের বাসায়। স্বাস্থ্য স্থিতিশীল। লোয়ার ফোল্ডে আপার ফোল্ডের যে বিষয়গুলো এগুলোই আমরা দেখলাম প্রধানতম। আর সময়ের আলো নিয়ে যে কথাগুলো আমরা বলেছিলাম সেটি তো আমরা শুরুতেই বলেছি। প্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে ছিলেন, একটি বিষয় আমাদের কিন্তু খুব ভাবিয়ে দিয়েছে আজকের পত্রিকাগুলির মধ্যে। সেটি হলো ওষুধের দাম
কখনো 110% বেড়েছে? মানে 100 টাকার ওষুধ তার 110% বেড়ে যাবে? ওষুধ কিনব কিভাবে? কিংবা এই যে দাম বাড়ানোর বিষয়টি, এটি কিসের উপর নির্ভরশীল? আমাদের তো ওষুধ নীতি রয়েছে। আমরা আসলে ওষুধ না কিনতে পারলে রোগ প্রতিরোধ প্রতিকার করব কি করে? আমরা বিশ্বাস করি এ নিয়ে আমরা আবারও বিস্তারিত কথা বলবো। কেন ওষুধের দাম বাড়ে, বাংলাদেশ উপাদানগুলি আনতে কত অসুবিধে হয়, তার প্রক্রিয়াজাত করে ওষুধ তৈরি করতে কেন এই বিশাল মূল্য দিতে হচ্ছে জাতিকে, এর জবাবদিহিতা, এই কথাগুলো আমাদের জানতেই হবে। নিশ্চয়ই জানবো আমরা। প্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিতে চাই। আজকের মতো বিদায়ের সময় আমরা আবারও বলি, সুস্বাস্থ্যে থাকার জন্যে একটি কার্যকর ওষুধ নীতি আমাদের দরকার। নিজেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবার জন্যে বিষ মুক্ত মাছ দরকার। যেখানে বিষ দিচ্ছেন সেখানকার সমস্ত জলজ প্রাণী সহ আপনি নিজে যে বিষাক্ত হচ্ছেন, নিজে যে বিষ খাচ্ছেন, সেটি কি মনে করেন? একটা অদ্ভুত জনগোষ্ঠী আমরা, যারা যে খাদ্য খাই সেই খাদ্যের মধ্যেই বিষ মেশাই। এই অবস্থান থেকে আমাদের বের হতেই হবে। নিশ্চয়ই আমরা বের হব, একটি সুন্দর ভবিষ্যতের দিকে যাব। সবার জন্য আবারও শুভেচ্ছা, আবার দেখা হবে, শুভকামনা।